হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সুইং ট্রেডিংয়ের এন্ট্রি পয়েন্ট কী হওয়া দরকার। অর্থাৎ কোনো একটা স্টকে যখন আমরা ইনভেস্টিং করছি বা শর্ট টার্ম সুইং ট্রেড নিচ্ছি বা লং টার্ম সুইং ট্রেড নিই না কেন, একটা স্টকে ইনভেস্টিং করার আগে তার এন্ট্রি পয়েন্ট আমাদের কী হতে হবে সেটা কিন্তু আমরা জেনেছিলাম। ওকে, তো আজকে আমরা জানবো যে স্টপ লস পয়েন্ট কী হবে। আপনি ইনভেস্টিং করুন বা সুইং ট্রেড করুন বা অপশান করুন বা ইন্ট্রাডে করুন, যাই করুন না কেন, স্টপ লস মেনটেন্স করা কিন্তু আমাদের খুবই দরকার। ওকে, তো সেইটা আমরা আজকে ডিটেলসে জানার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করা যাক। আর আমি তুহিন আপনাদেরকে শেখাচ্ছি শেয়ার মার্কেটের A to Z সমস্ত ব্যাপার খুব সিম্পল ওয়েতে, অর্থাৎ কত সোজাভাবে শেয়ার মার্কেটটাকে বোঝানো যায় আমি কিন্তু সেইটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ওকে, তো চলুন শুরু করি আজকে আমাদের স্পেশাল ভিডিও, অর্থাৎ স্টপ লস পয়েন্ট আমাদের ট্রেডিং জার্নিতে কী হওয়া দরকার। ওকে, তো স্টপ লস জানতে গেলে আমরা প্রথমে জানবো যে আমাদের ট্রেডিং জার্নিতে মূলত 5টা দিক কিন্তু হয়ে থাকে। কি কি রয়েছে দেখুন। ব্রেক ইভেন, আমি কিন্তু আগেও বলেছিলাম ব্যাপারটা নিয়ে। তারপরে হচ্ছে স্মল প্রফিট, আপনারা হয়তো অনেকেই জানেন ব্যাপারটা। তারপর হচ্ছে বিগ প্রফিট, স্মল লস, বিগ লস। ওকে, এই 5টা পয়েন্ট কিন্তু ট্রেডিং জার্নিতে হয়ে থাকে আমাদের। যদি আমি আমাদের ট্রেডিং সিস্টেমে যদি আমি বিগ লসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা অলরেডি প্রফিটে ঢুকে যাব। কিভাবে দেখুন, স্মল লস আর স্মল প্রফিট যদি ইকুইভ্যালেন্ট হয়ে যায়, ধরুন আপনি কোনো একটা ট্রেড নিলেন, সেখানে স্মল লস হলো এবং কিছু ট্রেড নিলেন আপনার স্মল প্রফিট হলো, ওটা কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে গেল, অর্থাৎ প্লাস মাইনাস জিরো। ওকে, তো থাকলো কে ব্রেক ইভেন আর বিগ প্রফিট আর বিগ লস। যদি আমি বিগ লসটাকে কন্ট্রোল করে নিতে পারি, তাহলে কিন্তু আমি অলরেডি বিগ প্রফিটে ঢুকে যেতে পারবো। ইজ ইট ক্লিয়ার? তো বিগ প্রফিটে ঢুকতে গেলে অর্থাৎ বিগ লসটাকে কিন্তু আমাদের জার্নি থেকে বাদ দিতে হবে। এটা কিভাবে আমরা বাদ দিব? এটা বাদ দেওয়া যায় অনলি কিন্তু স্টপ লস পয়েন্ট নির্ধারণ করার মাধ্যমে। আমরা আগেও একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম কি যে আপনি সুইং ট্রেড করছেন না ইনভেস্টিং করছেন, ওটা কিন্তু আমাদের প্রি মাইন্ডেড নিয়ে স্টকে এন্ট্রি হতে হবে। সুইং ট্রেড করতে গিয়ে আপনি ইনভেস্টিং করতে পারেন না, আর ইনভেস্টিং করতে গিয়ে কিন্তু সুইং ট্রেড করতে পারেন না। তো আপনি যখন সুইং ট্রেড নিচ্ছেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টিং মেন্টালিটি রাখা যাবে না। আপনি সুইং ট্রেড নিলে কিন্তু আপনার প্রপার স্টপ লস লাগাতে হবে বা টার্গেটও কিন্তু ফিক্সড রাখা দরকার, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। ওকে, তো স্টপ লস পয়েন্ট কিন্তু আমাদের মাস্ট। স্টপ লস যদি হিট করে তাহলে কিন্তু সে স্টক থেকে আমরা বেরিয়ে আসবো, ওটাকে ইনভেস্টিং পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যাব না, তাই তো? তো এই স্টপ লস পয়েন্ট কি হতে পারে আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাবো এবং চার্টের মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা স্টকের স্টপ লস পয়েন্ট নির্ধারণ করা হয়। ওকে, তো স্টপ লস পয়েন্ট নির্ধারিত করতে গেলে সেই কিন্তু দুটো ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। ওগুলো কি কি? এক হচ্ছে সাপোর্ট, 2 নম্বর কি রেজিস্ট্যান্স। আমি আমার ভিডিওর প্রথম দিন থেকে কিন্তু বলে আসছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমি ইন্ডিকেটার দিয়ে ট্রেড করি না, আমি ট্রেডে কোনো ইন্ডিকেটার লাগাই না। তার মানে কার উপর ডিপেন্ড থাকছে আমাদের ট্রেডটা? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে কিন্তু ডিপেন্ড থাকছে 100%, তাই তো? তো এই দুটো ব্যাপার যদি আমরা জানতে পারি স্টক মার্কেটে, একটা স্টকের সাপোর্ট পয়েন্ট কী হতে পারে আর রেজিস্ট্যান্স পয়েন্ট কী হতে পারে, এর ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে পুরো আপনার ট্রেডিং সিস্টেম অ্যান্ড জার্নি। ট্রেডিং জার্নি আপনার দাঁড়িয়ে আছে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপর দাঁড়িয়ে আছে।
আপনার প্ল্যানিং বলুন, প্রফিট বলুন, স্টপ লস বলুন, টার্গেট বলুন, সবই কিন্তু দাঁড়িয়ে আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে। আমি প্রতি ভিডিওতে কিন্তু একটা ব্যাপার বলে থাকি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আঁকা জানতে হবে। একটা স্টকের আমাদের আঁকতে হবে যে এর সাপোর্ট লেভেল কোথায় আর রেজিস্ট্যান্স লেভেল কোথায়। এইটা যদি আপনি আঁকতে পারেন তাহলে আপনি স্টক মার্কেটে 80% কাভার করে নিতে পারবেন উইথ দ্য ইউজ অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইটা আঁকাটা কিন্তু আমাদের মারাত্মকভাবে একটা জরুরি হয়ে পড়েছে। ওকে, তো কি বললাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আঁকা খুবই দরকার। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সুইং ট্রেডের এন্ট্রি কী হবে, ওতে কিন্তু আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমি আঁকা দেখিয়েছিলাম। ওকে, তো একটা স্টকে কি হবে, একটা স্টকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু একটা দাগ হয় না, কি হয়, একটা এরিয়া হয়, একটা এরিয়া যেখান থেকে ধরুন স্টকটা ওপরে উঠবে নয়তো নিচে আসবে। এটা কিন্তু একটা দাগের মাধ্যমে আঁকা যায় না, এটা দুটো দাগ আঁকতে হয়। তার এরিয়াটা কিন্তু আমাদের সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইন। এর আঁকাটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম, আপনারা যারা দেখেননি ওরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিন। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আঁকাটা জানতে হবে। এর উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে আমাদের সুইং ট্রেডিং বলুন বা ইনভেস্টিং বলুন, কি এন্ট্রি, স্টপ লস অ্যান্ড এক্সিট বা টার্গেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। ওকে, তো চলুন দেখি যে এটা কিভাবে কাজ করে স্টপ লসের ক্ষেত্রে, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কিভাবে একটা স্টপ লসের ক্ষেত্রে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে কাজে লাগাতে পারি। ওকে, তো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের সাপোর্ট লেভেল কিন্তু আঁকতে হবে। ওকে, তো অনুরূপভাবে একটা স্টকে যখন আমরা স্টপ লস পয়েন্ট নির্ধারণ করব, ওতে কিন্তু সাপোর্ট লেভেল আঁকাটা কিন্তু খুবই দরকার। ওকে, আমরা কিন্তু চার্টের মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা স্টক মার্কেটের চার্ট তৈরি করে এবং ওতে স্টপ লস পয়েন্ট কিভাবে নির্ধারণ করা হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে কিন্তু আমরা বোঝাবো। ওকে, তো দেখুন যদি একটা স্টক এরকমভাবে কাজ করে, এটা হচ্ছে 1 নম্বর সিনারিও। আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারেন। স্পেশাল ক্লাস স্টপ লসের হচ্ছে, আপনি পুরো ইউটিউবে কিন্তু কোথাও এরকম ভিডিও আপনি হয়তো বা দেখেছেন বলে মনে হয় না। ওকে, তো একটু স্পেশাল ভিডিও রয়েছে, আপনারা মন দিয়ে দেখুন, আর পারলে কিন্তু আপনারা লিখে নিতে পারেন, আপনাদের ট্রেডিং জার্নিতে কিন্তু ব্যাপক আকারে কিন্তু কাজে আসতে পারে। ওকে, তো দেখুন এই হচ্ছে, আমরা যদি একটা স্টক আমরা যদি বলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে কিন্তু একটা স্টকটা কাজ করে। ওকে, তো আমরা যদি স্টপ লস এরিয়া নির্ধারণ করতে হয় তাহলে কিন্তু আমাদের সাপোর্ট এরিয়াটা নির্ধারণ করতে হবে। কি বললাম, সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া। এরিয়া কেন বললাম, আমি একটু আগে বলেছি সাপোর্ট বলুন বা রেজিস্ট্যান্স বলুন একটা এরিয়ার মাধ্যমে কিন্তু কাজ করে। অর্থাৎ দেখুন এই স্টকটার মধ্যে যদি এই স্টকটা এরকমভাবে আমাদের চলে, তাহলে দেখুন স্টকটা যদি আমি সাপোর্ট এরিয়া আঁকি, যদি স্টকটা ধরুন এখান থেকে ঘুরে গেছে, তাহলে কিন্তু আমাদের এটাই হলো আমার সাপোর্ট এরিয়া। এই ট্রেন্ড লাইনগুলো কীভাবে আঁকা হয় আমি কিন্তু পুরোনো ভিডিওতে মানে গত ভিডিওতে কিন্তু আমি আঁকা দেখিয়েছি। ওকে, তো দেখুন এটা যদি আমাদের সাপোর্ট এরিয়া হয়, যদি কোনো স্টকটা এই একটা নির্দিষ্ট এরিয়া থেকে বারবার বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠে, তাহলে ওটাই হলো আমার সাপোর্ট এরিয়া। তাহলে এই সাপোর্ট এরিয়া ক্রস করে যখন স্টকটা নিচের দিকে চলে যাবে, ওকে, সাপোর্ট এরিয়া ক্রস করে যখন স্টকটা নিচের দিকে ক্লোজ করবে কোনো উইকলি ক্যান্ডেল, সেটাই হবে আমাদের স্টপ লস। এখানে কিন্তু আমরা স্টকটা থেকে বেরিয়ে আসবো, বোঝা গেল? তো আমাদের কি করতে হবে, যে সাপোর্ট এরিয়াটা আঁকতে হবে। সাপোর্ট এরিয়া যদি কোনো স্টক ব্রেক করে নিচের দিকে চলে আসে কোনো উইকলি ক্যান্ডেল, তাহলে কিন্তু সেই স্টক থেকে আমরা বেরিয়ে আসবো ফর মিড টার্ম সুইং ট্রেড। কি বললাম, ফর মিড টার্ম সুইং ট্রেড, সেই জন্য আমি কিন্তু উইকলি টাইম ফ্রেম ইউজ করছি। আপনারা আপনাদের ট্রেডিং সিস্টেম অনুসারে আপনাদের মানে ট্রেডিং যে আপনাদের বিভিন্ন ওয়েতে ট্রেডিং করেন, কেউ ইন্ট্রাডে করেন বা কেউ ডেলি টাইম ফ্রেম দেখেন, তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে কিন্তু ক্যান্ডেলটা চুজ করবেন। ব্যাপারটা বোঝা গেল? আমি কি বললাম, মিড টার্ম সুইং ট্রেড, লেখাটা ভালো করে লিখে দিচ্ছি। কি বললাম, মিড টার্ম সুইং ট্রেড।
মিড টার্ম সুইং ট্রেডের ক্ষেত্রে কিন্তু যদি কোনো উইকলি ক্যান্ডেল যদি সাপোর্ট এরিয়া ভেঙে নিচে ক্লোজ করে তাহলে কিন্তু ওই স্টক থেকে আমরা বেরিয়ে আসবো। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেল তো? তো সাপোর্ট এরিয়া ভেঙে যদি নিচে ক্লোজ করে, ওকে, তো দেখুন এই যে ক্লোজিং দিল এই ক্যান্ডেলটা, এটা প্রমিনেন্ট হবে কোন টাইম ফ্রেমে, অর্থাৎ এটা আমরা কনফার্মেশন পাবো এটা যদি উইকলি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা মোর কনভিকশন, মানে এখানে আমাদের কনভিকশন ক্লিয়ার থাকবে যে উইকলি ক্যান্ডেল ক্লোজ করেছে মানে এখানে কোনো একটা ব্যাপার রয়েছে, স্টকটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেখবেন যদি আমি ডেইলি ক্যান্ডেল ইউজ করি, এটা আমি মুছে নিচ্ছি, যদি ধরুন যদি আমি ডেইলি ক্যান্ডেল ক্লোজিং দেখি, আমি বলছি না আপনাকে ডেইলি ক্যান্ডেল ফলো করতে না, আপনারা ফলো করুন, আমি একটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজিং বেসিসে হাঁটেন তাহলে দেখবেন সোমবার বা মঙ্গলবার যদি ক্লোজ করলো এখানে ডেইলি ক্যান্ডেল সাপোর্ট এরিয়া ভেঙে, দেখবেন বৃহস্পতিবার বা শুক্রবার কিন্তু স্টকটা আবার ক্লোজিং হয়ে গেছে ব্রেকআউট এরিয়ার ওপরে। আপনারা জানান কত জনের ক্ষেত্রে এরকম ব্যাপার ঘটেছে? কোনো এরিয়া দেখবেন আপনি সোমবার, মঙ্গলবার, বুধবার হয়ে গেল নিচে ক্লোজিং দিয়ে দিল, বৃহস্পতিবার দেখবেন বুলিশ ক্যান্ডেল, শুক্রবার বুলিশ ক্যান্ডেল, কাজ শেষ, আপনি ওখান থেকে বেরিয়ে এসছেন। এটা কিন্তু করা যাবে না। যদি আমি মিড টার্ম সুইং ট্রেড করি, কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, যদি আমি মিড টার্ম সুইং ট্রেড করি তাহলে কিন্তু আমাদের উইকলি ক্যান্ডেল ফলো করা মাস্ট, উইকলি ক্যান্ডেল। আর আমার ট্রেডিং সিস্টেম তো আপনারা জানেন, আমি কিন্তু একটু মিড টার্মে স্টকটাতে হোল্ড করার চেষ্টা করি, আমি কিন্তু কুইক ট্রেডার নই, একটু স্টেটটাকে রাইট করার চেষ্টা করি। সেই জন্য আমি বলছি যে উইকলি ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে কিন্তু আমি ওই স্টকটা থেকে বেরিয়ে আসবো যদি সেটা সাপোর্ট এরিয়া নিচে হয়। ব্যাপারটা বোঝা গেল? এটা হলো 1 নম্বর কেস। ওকে, যদি এই 1 নম্বর কেসের এক্সাম্পল দিতে হয়, কি বললাম, যদি এই 1 নম্বর কেসের এক্সাম্পল দিতে হয় তাহলে কি বলুন তো, একটা এক্সাম্পল আছে, আপনারা এক্ষুনি মানে ভিডিওর শেষে দেখতে পারেন বা এক্ষুনি আপনারা লিখে নিন, রাজেশ এক্সপোর্ট। কি বললাম? রাজেশ এক্সপোর্ট। দেখবেন স্টকটা বুল রান দিয়েছিল বহুত দিন থেকে, মানে আপ ট্রেন্ড ছিল। ইদানিং কি হয়েছে, কিছুদিন যাবৎ বিগত স্টকটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে কাজ করছিল। কিছুদিন আগে দেখবেন স্টকটা কিন্তু এই রেজিস্ট্যান্স সাপোর্ট এরিয়া থেকে কিন্তু স্টকটা ব্রেক ফেল করে যায়, নিচের দিকে চলতে আছে পরপর। তো এটাই ছিল কিন্তু আমাদের সাপোর্ট এরিয়া, এবং সাপোর্ট এরিয়া পেরিয়ে যখন স্টকটা উইকলি ক্যান্ডেল ক্লোজ করে আমাদের এখানে কিন্তু এক্সিট প্ল্যান করা উচিত ছিল। ওকে, আমি জানি না স্টকটাতে কারা কারা হোল্ডিং করেছেন বা হোল্ডিং করে রেখেছেন, মানে ওদেরকে বলবো যে আপনাদের যদি আপনি হোল্ড করে থাকেন এই লেভেল থেকে তাহলে আপনার উচিত ছিল কিন্তু এখানে এক্সিট নিয়ে নেওয়া। ব্যাপারটা বোঝা গেল? এটা হলো মোটামুটি একটা আমি একটা এক্সাম্পল দিলাম যে কেস নম্বর 1-এর, আপনারা কিন্তু ছবিটা লিখে নিন এবং কেস নম্বর 1 দিয়ে কিন্তু লিখে নিন। ওকে, আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ওকে, তো এটা হলো একটা এক্সাম্পল, এটা হলো রাজেশ এক্সপোর্ট। ওকে, 2 নম্বর কেস হলো, দেখুন যদি স্টকটা এরকমভাবে যায়, ডাউন হলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, যদি তার প্রিভিয়াস ব্রেকআউট এরিয়াকে এইখানে দাঁড়িয়ে থাকে, ধরুন স্টকটাতে আপনি এখানে ব্রেকআউট এন্ট্রি নিয়েছেন, কি বললাম, এখানে ব্রেকআউট এন্ট্রি এখানে নিয়েছেন। ভিডিওটা কিন্তু লম্বা হবে, যারা চাইছেন যে স্যার আমাদের কুইক বলে দিন, ওরকমভাবে কিন্তু আমি ক্লাস করাই না, আমি পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো দেখুন যদি স্টকটা এরকমভাবে কাজ করে, এরকমভাবে ব্রেকআউট দেয়, আপনি যদি এখানে ব্রেকআউটে এন্ট্রি নেন এবং স্টকটা দেখুন এই এরিয়া থেকে আবার বাউন্স ব্যাক করে এখানে চলে আসে, তাহলে আমাদের স্টপ লস এরিয়াটা কি হবে? স্টপ লস এরিয়া কিন্তু দেখুন এই প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস যে ব্রেকআউট এরিয়াটা আমরা নির্ধারণ করেছিলাম, এটাই হবে তার স্টপ লস এরিয়া।
এই এরিয়াটা হবে তার স্টপ লস এরিয়া। এই এরিয়া যদি ক্লোজিং করে যায় কোনো উইকলি ক্যান্ডেল, তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা এক্সিট করে যাব। এটাও কিন্তু একটা ভাইটাল কেস, আপনারা ছবিটা এঁকে রাখুন, হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু সুবিধা হবে। ওকে, তো এটাই গেল একটা কেস যেখানে যদি আমরা প্রিভিয়াস কোনো এরিয়াকে যদি ব্রেকআউট করে স্টকটা যদি আবার সেইখানে যদি এসে দাঁড়ায়, তাহলে এর এক্সিট পয়েন্ট কোথায় হবে? আবার সেই বললাম যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল কিন্তু ওর এক্সিট পয়েন্ট হবে, যেটা যদি ক্লোজিং করে কোনো উইকলি ক্যান্ডেল দাঁড়িয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন বর্তমানে বিড়লা সফট, দেখবেন বিড়লা সফটের চার্টটা কিন্তু প্রায় এরকম। ওকে, তো দেখুন স্টকটা গেল, আবার নিচের দিকে এলো, আবার যখন ওপরে ব্রেকআউট করে গেল, স্টকটা দেখবেন এইখানে কিন্তু ঘোরাফেরা করছে, এইখানে কিন্তু ঘোরাফেরা করছে। অর্থাৎ যদি স্টকটা এই লেভেল থেকে পেরিয়ে নিচের দিকে ক্লোজ করে, তাহলে কিন্তু স্টকটা থেকে আমরা বেরিয়ে আসবো। ব্যাপারটা বোঝা গেল? বিড়লা সফট। ওকে, তো এই গেল কেস নম্বর 2। এবারে হলো কেস নম্বর 3। কেস নম্বর 3 কেমন হবে দেখুন, একই রকমভাবে আমি চার্ট প্যাটার্নগুলো বিভিন্ন রকম হয়ে থাকে সেই ব্যাপারগুলো কিন্তু দেখাচ্ছি। অধিকাংশ চার্ট 70 থেকে 80% কেসে কিন্তু শেয়ার মার্কেটের এই ব্যাপারগুলো, এই চার্টগুলো কিন্তু ঘটে থাকে। আপনারা যদি মোবাইলে দেখেন, বিভিন্ন স্টকের চার্ট দেখেন বা কম্পিউটার স্ক্রিনে দেখেন, দেখবেন আমি যেই স্টকগুলো চার্টগুলো আঁকছি ওরকমভাবে কিন্তু চার্টগুলো প্যাটার্ন সৃষ্টি করে, এবং ওই প্যাটার্নগুলো আমি যেটা বলছি সেই প্যাটার্নগুলো ওখানে কিন্তু মেলানোর চেষ্টা করুন এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আঁকার চেষ্টা করুন। দেখবেন আপনাদের চোখের সামনে স্টকগুলো কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল কিন্তু মেনে চলছে। ওকে, তো 3 নম্বর কেস দেখি আমরা। 3 নম্বর কেস যদি হয় এরকম, ধরুন যদি একটা স্টক ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে দেখবেন স্টকটা এই লেভেলে এসছে, এই লেভেলে আসার পরে দেখবেন এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে। দেখবেন নামলো আবার উঠলো, নামলো আবার উঠলো। তাহলে এই সব ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে আপনার কি সৃষ্টি হচ্ছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তৈরি হচ্ছে। এইখানে আপনার কি সৃষ্টি হচ্ছে? রেজিস্ট্যান্স। এইখানে আপনার কি তৈরি হচ্ছে? সাপোর্ট লেভেল। তো এইটা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু স্টকটা এইখানে আসতে বাধ্য, এই লেভেলে কিন্তু আসতে বাধ্য। ব্যাপারটা বুঝতে পারছেন তো? খুবই ভাইটাল ব্যাপার, এবং এটা কিন্তু পুরো পিওর প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু আমি বলে আপনাদের বোর্ডে কিন্তু আমি এঁকে দেখাচ্ছি। ওকে, আপনারা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে দেখবেন কোথাও না কোথাও কিন্তু স্টকের এই ব্যাপারগুলো কিন্তু ঘটে থাকে। ওকে, তো দেখুন স্টকটা দেখুন ব্রেকআউট দিল, আপনি এখানে ট্রেডটা নিয়েছেন ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে, তাহলে দেখবেন কিছুদিন যাওয়ার পরে এখানে আসার পর দেখবেন স্টকটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আঁকার চেষ্টা করছে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ধরে কিন্তু স্টকটা ঘোরাফেরা করছে। তখন যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আপনার টার্গেট হবে কোথায়? এই টার্গেট, এবং আপনি এখানে কিন্তু স্টকটা একটা আসার একটা হিউজ পসিবিলিটিস রয়েছে। তাহলে আপনি যদি এখানে ট্রেড নেন তাহলে এই এরিয়াতে আপনাকে এক্সিট হয়ে যেতে হবে, এখানে কিন্তু আপনাদের এক্সিট হয়ে যেতে হবে, এই প্রফিটটা আপনাদের নিয়ে বেরিয়ে আসতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তো এরকমও কিন্তু স্টকে আমরা দেখে থাকি, এইভাবে কিন্তু আমাদের এক্সিট প্ল্যান কিন্তু নির্ধারণ করতে হয়। ওকে, নেক্সট দেখবো আমরা, এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর যেটা পয়েন্ট হয়ে থাকে ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে, যেটা আমরা খুব ভালোভাবে পছন্দ করি যে ট্রেডটা করতে। দেখুন সেই ট্রেডের ক্ষেত্রে বলি, যদি একটা স্টক এরকমভাবে গেল যদি ব্রেকআউট করে, তাহলে এর ক্ষেত্রে স্টপ লস পয়েন্টটা কী হবে? আমি আগেও বলেছি এবং আজকেও বলছি, যেখান থেকে স্টকটা বুল রান শুরু করেছে সেটাই হবে স্টকটার স্টপ লস পয়েন্ট। কি বললাম? যেখান থেকে স্টকটা বুল রান শুরু করেছে, অর্থাৎ এটা উইকলি টাইম ফ্রেম হতে পারে বা ডেইলি টাইম ফ্রেমও হতে পারে। দেখবেন স্টকটা কোনো একটা এরিয়া থেকে দেখবেন স্টকটা কি হয়েছে, পুরো গ্রিন ক্যান্ডেল মেরে গেছে ওপরের দিকে। কোনো একটা এরিয়া থেকে স্টকটা কি বললাম, গ্রিন ক্যান্ডেল মেরে কিন্তু উপরের দিকে গেছে, যেখানে রেড ক্যান্ডেল কিন্তু এর মধ্যে নেই, নো রেড ক্যান্ডেল, এর মধ্যে কোনো কিন্তু রেড ক্যান্ডেল থাকলে চলবে না। সেই লোটা হচ্ছে আমাদের স্টপ লস এরিয়া। অনলি ফর ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা ভাইটালভাবে কিন্তু কাজ করে।
ওকে 70 থেকে 80% স্টক কিন্তু কি বললাম 80% স্টক কিন্তু যখন ব্রেকআউট করে যায় তখন এর পসিবিলিটিস কিন্তু লেস থাকে এখানে ব্রেকআউট দেওয়ার পরে আবার এই ব্রেকআউট এরিয়া থেকে নিচে নামার। তবুও আমি বলে দিচ্ছি যদি নিচে নেমে যায় তাহলে আমাদের স্টপ লস পয়েন্টটা কি থাকবে, যেখান থেকে স্টকটা বুল রান শুরু করেছিল, অর্থাৎ যেখান থেকে স্টকটা পরপর গ্রিন ক্যান্ডেল মেরে গেছিল। এটা উইকলি টাইম ফ্রেম হতে পারে বা ডেলি। এটা আমি কেন বলছি, যদি আমি ধরি উইকলি ক্যান্ডেল দেখলাম তাহলে কিন্তু সেই এরিয়াতে আমি স্টপ লস পয়েন্ট লাগাবো। যদি দেখবো যে উইকলি ক্যান্ডেলটা ঠিক মতো বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু আমরা ডেলিতে চলে আসবো। ওকে, তো সেটাই হবে কিন্তু আমাদের স্টপ লস এরিয়া। এটা হচ্ছে কেস নম্বর 4। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন বা খাতায় কিন্তু লিখে রাখুন, আপনাদের কিন্তু প্রচুর কাজে আসতে পারে। ওকে, আমি কিন্তু পুরো রিয়েল ফ্যাক্ট বললাম, পুরো রিয়েল যেটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। এরকম কিন্তু স্টক মার্কেটে হয়ে থাকে, খুবই কম জন আছে যে আপনাকে এরকম সোজাভাবে বোঝাবে, তাই তো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর কমেন্ট করুন অবশ্যই আপনাদের ডিমান্ড কি আছে। আমি কিন্তু সেই লেভেলের ভিডিও বানাতে চলেছি পরবর্তীকালে। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, তো দেখুন যেখান থেকে স্টকটার বুল রান শুরু হয়েছে, কি বললাম বুল রান, উইকলি অপ্লিক ডেলি, আপনারা কিন্তু লিখে নিন, প্লিজ লিখে নিন। লস থেকে বাঁচুন, ট্রেডটা নেন সাহস করে, সিস্টেমে কিন্তু আপনারা স্ট্রিক্ট থাকুন। সিস্টেমে যদি স্ট্রিক্ট না থাকেন তাহলে কিন্তু জীবনে ইনকাম করতে পারবেন না। একটা সিস্টেম তৈরি করুন যেখানে আপনি আপনার মতো করে কিন্তু ট্রেড নেন। আমি কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছি। ওকে, তো নো টিপস, কোনো টিপস লাগাবো না আমরা, কোনো টিপসে কাজ করব না, কোনো ইন্ডিকেটার আমরা মানে কাজ করব না। আমরা নিজস্ব সিস্টেমে কিন্তু ট্রেড করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটো ব্যাপার আপনারা মাথায় ভালোভাবে ঢুকে নিন। ট্রেডিং জার্নি কিন্তু দারুণ হতে চলেছে। ওকে, তো চলুন দেখা যাক। তো কি বললাম, বুল রানটা যেখান থেকে শুরু হয়েছে সেটাই তার লোটা হবে স্টপ লস পয়েন্ট। কেস নম্বর 4। কেস নম্বর 5 দেখবো আমরা এবারে। কেস নম্বর 5 কি হবে, একই রকমভাবে আমি বলছি। দেখুন আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যেগুলো রিয়েল লাইফে হয়ে থাকে, ট্রেডিংয়ে যেগুলো হয়ে থাকে। দেখুন স্টকটা ব্রেকআউট দিতে গেল, ব্রেকআউট হয়ে গেল, দেখবেন এই ব্রেকআউট এরিয়ার কাছাকাছি ছোট 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 রেড ব্লু রেড গ্রিন এরকম হতে 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 কী দেখবেন, ধাপ করে একটা বড় ক্যান্ডেল মারবে। কি হয়েছে এরকম কেস কি হয়েছে, একটা বড় করে বিগ ক্যান্ডেল মেরে দেবে। সুমিটোমো কেমিক্যাল বা এই টাইপের কিছু স্টক ছিল, আমার ঠিক মনে পড়ছে না। দেখবেন এটা কিন্তু নাও হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আপনারা চার্টটা দেখে নিন ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখবেন কোনো কারণে দেখবেন যে কোনো জায়গাতে স্টপ লস আমাদের যে ব্রেকআউট এরিয়া রয়েছে সেইটাকে দেখবেন লাল সবুজ করতে করতে দেখবেন সাট করে একটা গ্রিন ক্যান্ডেল মেরে দিয়েছে। ওকে, তো যদি এটা উইকলি হয়ে যায়, কোনো কারণে যদি এটা উইকলি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু ওর লোতে আমাদের স্টপ লস পয়েন্ট। বোঝা গেল কেন ম্যাক্সিমাম ইন্টারেস্ট কিন্তু এখানে তৈরি হয়েছে। বড় বড় বিগ বায়ার্স কিন্তু এইখানে উপস্থাপিত আছে, মানে বড় বড় বিগ যারা এফআইআই ডিআই তারা কিন্তু এইখানে তাদের ইন্টারেস্টটা দেখাচ্ছে, হিউজ ইন্টারেস্ট রয়েছে এখানে। ওই জন্য কিন্তু মানে একটা ক্যান্ডেল কিন্তু বিগ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে ভলিউমও কিন্তু এখানে ভালো সৃষ্টি হয়েছে। আমরা চার্টে কী লাগাবো, অনলি ভলিউম থাকবে এবং প্লেন ন্যাকেড চার্ট থাকবে, কোনো ইন্ডিকেটার আমরা লাগাবো না, কোনো ইন্ডিকেটার দিয়ে কিন্তু আমরা হেজিটেট করতে চাই না নিজেদেরকে। ওকে, তো দেখুন এখানে ভলিউমটাও কিন্তু ভালো আকারে দেখা দেবে এবং আপনার এই ক্যান্ডেলটা যদি বড় হয়, একটা উইকলি ক্যান্ডেল যদি বড় আকারে দেখা যায় তাহলে ওর লোতে হবে আপনার স্টপ লস পয়েন্ট। বোঝা গেল? তো এটা হলো কেস নম্বর 5। আপনারা প্লিজ লিখে নিন, ট্রেডিং জার্নি কিন্তু দারুণ হতে চলেছে এবং যেটা আমি বলছি টোটালি কিন্তু ফ্রিতে আমি বলছি, পুরো ভ্যালুয়েবল জিনিস কিন্তু বলছি। আপনাদের যদি মনে হয় জিনিসটা ভ্যালুয়েবল তাহলে একটা কমেন্ট অবশ্যই করুন, আমার কিন্তু
এই কমেন্টগুলো আপনাদের কিন্তু ইন্সপায়ার করে, পুরো সত্যি কথা আমি বলছি। ওকে, তো দেখুন, তো এটাই হবে স্টপ লস পয়েন্ট। ছবি তুলেছেন, লিখেছেন তো অবশ্যই আপনারা কিন্তু লিখে রাখুন। ওকে, তো আমি ধরুন কোনো দিন থাকলাম না, আপনারা কিন্তু এই ভিডিওটা বারবার চালিয়ে কিন্তু দেখবেন যে কোথায় একটা স্টকের স্টপ লস হতে চলেছে। ওকে, কোনো কারণে আমার ভিডিও বানানো বন্ধ হয়ে গেল, তখন কি করবেন? তখন কিন্তু আপনাকে এই সমস্ত ভিডিওগুলো দেখে কিন্তু পরবর্তীকালে আপনাদের ট্রেড কিন্তু করতে হবে। ওকে, তো দেখুন এই হলো স্টপ লস পয়েন্ট। এবারে এবারে আমরা দেখবো যে কেস নাম্বার 6। কি বললাম? কেস নাম্বার 6 খুবই ভাইটাল। আমাদের সাইকোলজি দেখুন কীভাবে কাজ করে, ব্রেন অফ সাইকোলজি আমরা ট্রেডের ক্ষেত্রে কীভাবে নেই। দেখুন, কোনোটা স্টক দেখবেন আপনি ডাউন 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 ডাউন, এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব কি? এটা কিন্তু একটা খুবই সিম্পল জিনিস, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করে গেছিলাম গত ভিডিওতে। এন্ট্রি পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে কিন্তু দেখুন এরকম জায়গাতে কিন্তু আমরা এন্ট্রি নেব না। নেব কি? এখানে কি হচ্ছে? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, অর্থাৎ এসব জায়গাতে আমরা এন্ট্রি নেব না। নেব কি? নেব না। তাহলে আমাদের এখানে স্টপ লস লাগানোর কিন্তু কোনো দরকার হয়নি। যদি স্টকটা দেখুন এরকমভাবে যায়, এরকমভাবে স্টকটা বুল রান দিয়েছিল, কিছুদিন চললো, এবং সেটা কি হলো, আবার এখন ডাউন ট্রেন্ড দেখা দিয়েছে, স্টকটা এরকমভাবে কিন্তু আসছে। তখন আমি কি করব? এখানে কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি না। স্টপ লস পয়েন্টটা দেখুন, মন দিয়ে দেখুন ব্যাপারটা কি হয়। এখানে যদি এরকমভাবে হয়, কি বললাম, যখন স্টকটা আপ ট্রেন্ডে আসা শুরু করে তখন কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে। এটা কিন্তু একটা এন্ট্রি ভিডিওর একটা পার্ট আমি বলে দিলাম, গত ভিডিওতে কিন্তু মিস করে গেছিলাম। ওকে, তো দেখুন স্টকটা যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন স্টকে আমরা এন্ট্রি নেব না। কোথায় এন্ট্রি নেব? যখন দেখবেন স্টকটা ডাউন ট্রেন্ড হলো, ভালোভাবে বোঝাচ্ছে, দেখুন লেখাটা ঠিক মতো আসছে না হয়তো, তো গেল লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লে করে গেল। কোথায় এন্ট্রি নেব? এখানে এন্ট্রি নেব না। এন্ট্রি নেব কোথায়? দেখুন, এই যে দেখুন, আপনি কিন্তু মোস্ট অফ দ্য কেস কিন্তু এরকম হয়ে থাকে 70 থেকে 80%। আপনি চার্ট খুলে দেখে নিন, দিয়ে আমাকে কমেন্ট করে জানান। চার্টটা খুলে দেখুন স্টকের, তারপরে আমাকে কমেন্ট করে জানান যে স্টকগুলো কিভাবে কাজ করে। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, কাজ করার পরে কি করে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই জায়গাতে আমাদের এন্ট্রিটা হতে হবে হায়ার লোতে। কি বললাম? হায়ার লোতে কিন্তু আমাদের এন্ট্রিটা হতে হবে। দিলে কিন্তু আপনার পসিবিলিটিস থাকবে যে স্টকটা উপরের দিকে যাওয়ার। এই সমস্ত জায়গায় ঢুকলে কিন্তু আপনার লস হতে বাধ্য। চার্টটাকে আপনি ভালোভাবে স্টাডি করবেন, পুরো ন্যাকেড চার্ট থাকবে, কিছু থাকবে না চার্টে। চার্টটার দিকে আপনি 5 মিনিট তাকিয়ে থাকুন। কি বললাম? 5 মিনিট তাকিয়ে থাকুন। যদি উইকলি টাইম ফ্রেম না হতে পারে বা ডেলি টাইম ফ্রেমে আপনি স্টকটাতে ওয়াচ করুন, 5 মিনিট ধরে ওয়াচ করুন। আমি যে প্যাটার্নগুলো আপনাদের বলেছি এন্ট্রি লেভেল নির্ধারণ করতে বা স্টপ লস পয়েন্ট নির্ধারণ করতে, এ সমস্ত আমি চার্ট প্যাটার্নগুলো আপনাদের বোর্ডের সামনে এঁকে দেখাচ্ছি। এগুলো হয় কি না, এটাগুলো 6 নম্বরে যে আমি চার্ট প্যাটার্নটা আঁকলাম, এর আগে কিন্তু আমি 5টা পয়েন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এর মধ্যে হয় কি না আপনি দেখুন চার্টগুলো এবং কমেন্ট করে আমাকে জানান যে স্যার এটা হচ্ছে না, আপনার চার্ট মিস করছে না। 70 থেকে 80% স্টক কিন্তু এইভাবে কিন্তু কাজ করে। ওকে, তো চলুন দেখা যাক। তো এখানে কিন্তু আমরা ঢুকছি না, ঢুকবো কোথায়? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইসব জায়গায় কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। এন্ট্রি, এন্ট্রি। ওকে, তো এই জায়গাতে আমাদের যখন এন্ট্রি পয়েন্টটা হচ্ছে, দেখুন যখন আমাদের এন্ট্রি পয়েন্টটা এই জায়গাতে হচ্ছে, তখন যদি এই এরিয়াতে দেখুন, এটা ডাউন সাইড ছিল, এটা আপ সাইড ছিল স্টকের, তো এইখানে স্টকের ক্যান্ডেল যদি একই ব্যাপার আমি বলছি, কোনো একটা বুল ক্যান্ডেল তৈরি হয়, কোনো একটা বুলিশ ক্যান্ডেল ধরুন তৈরি হয়ে গেল হট করে, আপনি এখানে এন্ট্রিটা নিয়ে নিলেন। পুরো রিয়েল ফ্যাক্টটা দেখুন আমি কীভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এন্ট্রি নিলেন মানে কি বললেন, এখানে কিন্তু আপনার ভলিউমও কিন্তু সাপোর্ট করে গেল, তখন কিন্তু আপনি এখানে এন্ট্রিটা নিয়ে নিলেন। কিন্তু কি হলো, স্টকটা কি হলো, আস্তে 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 এই লেভেলে চলে এলো। তখন আপনি কি করলেন, এখান থেকে এক্সিট নিয়ে নিলেন। এইখানে আসার সময় কিন্তু আপনি এক্সিটটা নিয়ে নিয়েছেন।
এখানে এন্ট্রি নিয়েছেন, এখানে কিন্তু আপনি এক্সিট নিয়ে নিয়েছেন। এটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের স্টপ লসটা মেনটেন্স রাখতে হবে এই যে বিগ ক্যান্ডেলটা হলো এর লোতে। বড় প্লেয়ার যে এখানে ঢুকেছে বড় ভলিউম দিয়ে, ওদের নেওয়া কিন্তু কমপ্লিট হয়নি। ওরা বড় প্লেয়ার কিন্তু নিয়েছে অলরেডি, এবং বাকি যে মানে পোর্শনটা নিবে ওরা কিন্তু ওয়েট করছে এই লেভেলে এলে কিন্তু নেবে আবার। আমাদের মতো দুর্বল যারা হৃদয় রয়েছে, সাইকোলজি যেভাবে আমাদের স্ট্রং করতে পারছি না শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে, তারা কিন্তু এখান থেকে এক্সিট নিয়েছি। ওরা দেখবেন এইখানে এলে কিন্তু আবার মেরে দিয়েছে একটা গ্রিন ক্যান্ডেল। তখন ভাববেন হাই রে, স্টকটা তো আবার বেড়ে গেছে। তখন আপনি আবার এখানে বাই করে নিলেন, আবার দেখবেন স্টকটা নেমে এখানে চলে এসছে। ওকে, তো আমাদের কি করতে হবে? আমাদের স্টপ লসটা মেনটেন্স করতে হবে কিন্তু এই বড় ক্যান্ডেলের নিচে। আপনাদের সেই মানে পরিমাণ অর্থটা এখানে ইনভেস্টিং করা উচিত যখন আপনি এই লসটা নিতে পারবেন। যদি আপনি 30 টাকার ক্যান্ডেল থাকে এটা, তাহলে কিন্তু আপনাকে 30 টাকার ক্যান্ডেলটা কিন্তু বেয়ার করা মেন্টাল প্রেশার কিন্তু নিতে হবে। কি বললাম? 30 টাকাটা লস করার কিন্তু মেন্টাল প্রেশারটা নিতে হবে, নইলে কিন্তু আপনি বড় প্রফিট দেখতে পাবেন না। তাহলে কিন্তু আপনি বড় প্রফিট দেখতে পাবেন না। যদি আপনি স্টকে হোল্ড না করেন তাহলে কিন্তু আপনার বিগ প্রফিট যে বলেছিলাম না, ওটা কিন্তু আপনারা জীবনে দেখতে পাবেন না। ওই 5% 7% নিয়ে আপনারা মার্কেটে থাকবেন এবং দুনিয়ার ট্রেস কিন্তু মাথায় আপনার এসে হাজির হবে। দেখবেন যারা ইন্ট্রাডে করে তাদের মাথায় এত চাপ থাকে মানে ভাবতে পারবেন না। ওকে, তো সেই জন্য বলছি যদি আমি ট্রেসলেসভাবে ট্রেড করতে চাই তাহলে কিন্তু এই বড় বড় যে ক্যান্ডেলগুলো রয়েছে ওগুলোকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করার একটা মেন্টাল প্রেসার নিয়ে কিন্তু স্টকে নামতে হবে। ওকে, তো আমাদের বলার কথা যেটা ছিল, আমি যেটা বললাম আপনাদেরকে, দেখুন স্টকটা আমাদের ভুলটা কোথায় হচ্ছে। এই বড় বড় ক্যান্ডেল কিন্তু দেখলে ভয় পাওয়া যাবে না। এখন যদি এখানে এন্ট্রি নেন কোনো কারণবশত, তাহলে কিন্তু আমাদের এই এরিয়াকে স্টপ লস হিসাবে মেনটেন্স করতে হবে। আমি বলছি না সব ক্ষেত্রে কিন্তু যখন স্টকটা এখানে চলে আসবে, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এখান থেকে এখানে হয়ে ফ্ল্যাগ প্যাটার্ন করে আবার এখানে মেরে দিয়েছে, হতেও পারে। আমি কি বলছি, এই বড় ক্যান্ডেলগুলো দেখলে আপনার মেন্টালিটি আমাদের হওয়া দরকার যে এই এরিয়া যখন ক্রস করে নিচে নামবে স্টকটা কোনো উইকলি ক্যান্ডেল, তখন কিন্তু স্টকটা থেকে আমরা এক্সিট দিব, অন্যথায় কিন্তু নয়। ওকে, স্টকটাতে কিন্তু আমরা ইনভেস্টেড থাকবো। তো এটাই ছিল আমার বলার যুক্তি। এটা হলো 6 নম্বর কেস। যদি এটা আমি ব্রেকআউট ক্যান্ডেলে আমি দেখিয়েছিলাম এই বিগ ক্যান্ডেলটা, এটা কিন্তু স্টকে যখন লোয়ার লেভেল থেকে স্টকে ঢুকবো তখনও কিন্তু এটা কাজ করতে পারে। ওকে, তো এই গেল কেস নম্বর 6। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন বা লিখে রাখুন, খুবই ভাইটাল ব্যাপার। ওকে, তো এবারে আমরা বুঝবো যে কেস নম্বর 7 কি আছে। ওকে, তো দেখুন কেস নাম্বার 7 কি হয়। দেখুন স্টকটা যদি আপ ট্রেন্ড থাকে, আবার নেমে নিচের দিকে এলো, আবার কি হলো আপ ট্রেন্ড চালু করলো, তখন যদি আমরা স্টকটা এই লেভেলের কাছাকাছি আসে, ধরুন এখান থেকে টাচ করে আবার নিচে নেমে আসছে স্টকটা, তাহলে এক্ষেত্রে আমি স্টপ লস পয়েন্টটা কীভাবে নির্ধারণ করবো, অর্থাৎ কোন এরিয়াটা আমাদের স্টপ লস পয়েন্ট হবে। আমি একটা ক্ষেত্রে বলেছিলাম যে এখান থেকে বুল রান সৃষ্টি হয়েছে, কি বললাম, যেখান থেকে বুল রানটা দিয়েছে, 1 নম্বর কেস হতে পারে। 2 নম্বর কেস কি হতে পারে, যদি ওই রেজিস্ট্যান্স এরিয়া থেকে স্টকটা দেখবেন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলটা কি রয়েছে, এর প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল কোনটা দেখবো, এর সোজা এই এরিয়ার সোজাসুজি স্টকটা যখন আপার লেভেল থেকে নিচে এসছিল, সেই এরিয়াতে কোন এরিয়া থেকে স্টকটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, সেই এরিয়াটা কিন্তু আমাদের স্টপ লস হিসাবে তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? আমি কি বললাম, যখন স্টকটা এখানে টাচ করে ধরুন এইখানে এসে উপস্থিত হয়েছে, তখন দেখবো যে প্রিভিয়াস যে আমরা চার্টটা দেখবো ওর সোজাসুজি কোন এরিয়া থেকে স্টকটা বাউন্স ব্যাক করে নিচে এসছে সর্বোচ্চ গতিবেগে, মানে পরপর রেড ক্যান্ডেল ছিল, ওই এরিয়াটা হবে আমার স্টপ লস পয়েন্ট। এটাই হবে আমার স্টপ লস পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার তো? ব্যাপারটা আমি বুঝাতে পারলাম? অনেক স্টকটা দেখবেন এইখান থেকে যদি স্টকটা রেড ক্যান্ডেল পরপর মেরে কিন্তু যখন নিচে আসে লোয়ার লো করে,
তখন আমাদের এই যে এরিয়াটা দাগ টানবো এই এরিয়াটা হবে আমাদের স্টপ লস এরিয়া, অর্থাৎ স্টপ লস পয়েন্ট কিন্তু আমাদের এইটা পেরিয়ে গেলে কিন্তু আমরা এক্সিট হব, তার আগে কিন্তু নয়। ব্যাপারটা বোঝা গেল? যদি আমি ব্রেকআউট করার আগে যদি তুলে থাকি, যদি ব্রেকআউট করার আগে স্টকটাতে আমরা এন্ট্রি নেই, বা যদি স্টকটাতে ব্রেকআউটের আগে আমাদের একটা কনভিকশন থাকে যে স্টকটাতে আমরা এন্ট্রি নিয়ে ব্রেকআউট পেরিয়ে কিন্তু আমরা স্টকটাতে ইনভেস্টেড থাকবো, তাহলে কিন্তু দেখবো যদি এই সমস্ত এরিয়াতে আমাদের ভুলবশত এন্ট্রি হয়ে থাকে, কিন্তু আমি রেকমেন্ড করছি না, আমরা সবসময় রেকমেন্ড করি কি ব্রেকআউটের উপরে ট্রেডটা নেওয়া, তাই তো? যদি আমরা ব্রেকআউটের আগে ট্রেডটা নিয়ে নেই কোনো ভুল কারণবশত, বা আপনি যদি ডেলি ক্যান্ডেলে ট্রেডটা নিয়ে থাকেন, পরের ক্যান্ডেল যদি মাইনাস চলে যায়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমি কি বললাম? যদি আমরা কোনো ক্ষেত্রে ডেলি ক্যান্ডেলে যদি আমরা ক্যান্ডেলে ব্রেকআউটে এন্ট্রি নিলাম, তার পরের ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয়ে যায়, তাহলে আমরা কত দূর পর্যন্ত স্টকটাতে হোল্ড করব? কত দূর? 1 নম্বর কেস বললাম বুল রান যেখান থেকে শুরু হয়েছে। 2 নম্বর দেখবো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে সেই এরিয়ার কাছাকাছি, সেই এরিয়ার সোজাসুজি দেখবো যে কোন এরিয়া থেকে স্টকটা সর্বোচ্চ গতিবেগে নিচের দিকে এসছে, অর্থাৎ কোন এরিয়া থেকে স্টকটা পরপর রেড ক্যান্ডেল মেরে গেছে। আপনারা চার্টে কিন্তু খুব ভালোভাবে দেখতে পেয়ে যাবেন, এই সমস্ত এক্সাম্পল অনেক রয়েছে, আমরা কিন্তু পরবর্তীকালে এক্সাম্পল দিয়েও দেখাবো। ওকে, তো দেখুন সেই এরিয়ার সোজাসুজি আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, তো ওটাই হবে আমাদের স্টপ লস এরিয়া। এই এরিয়াটা যদি ক্রস করে নিচের দিকে নামে কোনো উইকলি ক্যান্ডেল, তাহলে কিন্তু সেখান থেকে আমরা এক্সিট হবো, অথবা আমরা কিন্তু স্টকে ইনভেস্টেড থাকবো। মোস্ট অফ দ্য কেস, কি বললাম, মোস্ট অফ দ্য কেস কিন্তু এই এরিয়া থেকে আবার স্টকটা বাউন্স করে যায়। মোস্ট অফ দ্য কেস যদি এই ডিউরেশনটা বিগ হয়, কন্ডিশন অ্যাপ্লাই, কি বললাম, যদি এই এরিয়াটা অর্থাৎ এই যে বাউন্সটা, এই সুইংটা যদি এটা লম্বা টাইম হয়, লং টাইম যদি হয়, তাহলে কিন্তু এখানে স্টকটা এই লেভেলে অর্থাৎ এই ব্রেকআউট লেভেলটাতে আমাদের কিন্তু হোল্ড করবে এবং ওপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে। আপনারা কিন্তু স্টকটা থেকে এক্সিট হতে পারেন না। খুবই ভাইটাল ব্যাপার, খুবই জটিল ব্যাপার, আমি ইজি করে বোঝাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক বা কমেন্ট অবশ্যই করে যাবেন। ওকে, তো দেখুন স্টকটা কিন্তু এই এরিয়াতে কিন্তু বাউন্স ব্যাক করে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা হিউজ পসিবিলিটিস থাকে। ওকে, তো এই গেল কেস নাম্বার 7। মোটামুটি এই ব্যাপারগুলো কিন্তু স্টক মার্কেটে হয়ে থাকে। আপনারা যেখানে আমরা ইনভেস্টিং করি না কেন, ট্রেড নিই না কেন, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবো। আপনারা হয়তো লিখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, এগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখুন। আমাদের ট্রেডিং জার্নি কিন্তু অনেক বেটার হতে চলেছে। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। পরবর্তীকালে কিন্তু আমি কি প্ল্যান নিয়ে আসছি, এক্সিট প্ল্যান বা আমাদের টার্গেট, এটা কিন্তু পরবর্তী ভিডিওতে আসছে। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। পরবর্তীকালে কিন্তু আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য আনার আমি চেষ্টা করছি। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।